পাকিস্তানের প্রতি যেমন এক ধরনের নানা বৈষম্য বা স্বাধীনতা সংগ্রাম সব মিলিয়ে মানুষের এক ধরনের নেতিবাচক ধারণা রয়েছে, ভারতের প্রতিও আমাদের দেশের মানুষের অনেকেরই একটা নেতিবাচক ধারণা রয়েছে। তো এই ধারণাটি কেন মনে হয় আপনার কাছে, এই যে যুদ্ধে এত সহযোগিতা, এত কিছু করবার পরেও? মুক্তিযুদ্ধে এবং এই জায়গায় একটু স্মরণ করা দরকার যে ভারতীয় সেনাবাহিনীর যারা ছিলেন ৭১-এর পরপর, তাদের যে দেশে ফেরত পাঠানো, এখানে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভূমিকাটি, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আমি বোঝাতে পেরেছি আপনাকে? না, সেটা হলো আপনার বঙ্গবন্ধুকে তো পাকিস্তানে ছিলেন, উনি যে ফেরত গেলেন সেটার জন্য না, উনি তো 10ই জানুয়ারি ফেরত আসলেন বাংলাদেশ, এসে যে ভারতীয় সৈন্যদেরকে ভারতে ফেরত পাঠানো হলো, উইথড্র করতে বললেন উনি ইন্দিরা গান্ধীকে, এই যে ওনার এই ডিসিশনটি, এটিকে কি মনে হয় যে উনি রিয়েলি একজন ন্যাশনালিস্ট এবং দেশের প্রতি উনি কাউকে ছাড় দিতে চাননি দেশের জন্য? এভাবে দেখেন, অনেকে দেখেন বলে আমি জানতে চাইছি যে আপনি কিভাবে চিন্তা করেন? চলেন, আমিও বিশ্বাস করি উনি তখন পর্যন্ত, যখন উনি প্রথম আসেন তখন পর্যন্ত উনিও সেটা বিশ্বাস করতেন। আর আরেকটা জিনিস যে ভারত যতটাকেই পাকিস্তান আর্মির উপরে জয়লাভ করুক, কিন্তু বাংলাদেশের জনগণের মধ্যে ভারত জয়লাভ করেনি। বাংলাদেশের জনগণের জন্য এটা মুক্তিযুদ্ধ ছিল, এবং মুক্তিযুদ্ধে যারা সহযোগিতা করেছে ভারত সবচেয়ে বেশি করেছে, বা বহির্বিশ্বের বাকি অনেকরাই সহযোগিতা করেছে। তাদের জন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাতে পারি, কিন্তু তার মানে নয় যে সেই দেশটি স্বাধীনতার নামে আমার দেশে এসে সেইখানে বসে থাকবে। যদি সেটাকেই মেনে নেওয়া হয় তাহলে সেটাও স্বাধীনতা যুদ্ধ ছিল না। সুতরাং শেখ মুজিবের আর অন্য কোনো প্রশ্নই থাকতে পারে না এবং অপশনই থাকতে পারে না যে সে আসার পরে তাদেরকে যেতেই হবে। যদি ওরা না যেত তখন ভারতের সেনাবাহিনীকে বাংলাদেশের জনগণের সাথে যুদ্ধ করতে হতো। ৭১-এ দেশ স্বাধীন হবার পর থেকে ৭৫-এর 15ই আগস্ট, এই সময়কালে আপনার সঙ্গে কখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখা হয়েছে কিনা? না, আমার সাথে ব্যক্তিগতভাবে বা কোনো ক্লোজ দেখা সাক্ষাৎ হয়নি। তবে দুটা ইনসিডেন্ট হতে পারে যখন, না, আমার সাথে কোনো পরিচয় ওনার সাথে কোনো সময় ছিল না। দুটা ঘটনায় ছিলাম। একবার যুগোস্লাভিয়া থেকে স্টেট গেস্ট এসেছিলেন, সেইখানে আমি, না সেটা বোধহয় ছিল টিটুর পরে, মার্শাল বিয়েদিচ ওর প্রাইম মিনিস্টার যখন ছিল তখন ও এসেছিল, তখন আমি ওনাকে গার্ড অফ অনার দিই। তখন এটা একটা অফিসিয়াল কাউন্টার। আর দ্বিতীয়বার সাক্ষাৎ হয়েছে অফিসিয়ালি, সেটা হলো উনি ঢাকা ক্যান্টনমেন্টে প্রত্যেকটা ইউনিট ভিজিট করতে এসেছেন, এবং সেই সময় উনি আমার টুফিল্ড রেজিমেন্টও এসেছিলেন। সেই হিসাবে সেইখানে হয়েছে, কিন্তু যখন আসছি তখন কথাবার্তা কিছুই হয়নি। উনি এসে 5 মিনিট দাঁড়িয়ে থেকে তারপরে আর্মি চিফ শফিউল্লাহ আর ডেপুটি চিফ জিয়াউর রহমান ওদের সাথে দাঁড়িয়ে কথাবার্তা বলে তারপরে চলে গেছেন অন্য ইউনিটে। আমি জিজ্ঞেস করেছিলাম আপনার কাছে যে ভারত সম্পর্কে মূল্যায়নটা কি স্বাধীনতোত্তর বাংলাদেশে? অনেকের মধ্যে অনেক ধরনের নেতিবাচক ধারণা আছে, আপনি কি ধরনের ধারণা পোষণ করতেন সে সময়? স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত ভারতের সহযোগিতা, তার জন্য আমি ধন্যবাদ জানাই, কিন্তু তার পরবর্তীতে তারা যেসব কাজ করেছে সেটা বাংলাদেশের বিরুদ্ধেই কাজ করেছে। সেখানে পাকিস্তান আর্মি রেখে যাওয়া সমস্ত আর্মামেন্টস এবং জিনিসগুলো এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির যে মেশিনারিজ, এগুলো প্রত্যেকটা জিনিস ওরা নিয়ে গেছে।
এটা নেওয়ার তাদের উচিত হয়নি। আর পরবর্তীতে ওই একই জিনিস আবার বাংলাদেশ সরকারে কিনে আনতে হয়েছে। তাছাড়া আপনি আরো কিছু স্টোরি দেখবেন যে বাংলাদেশের টাকা ভারত প্রিন্ট করে দিয়েছিল এবং সেই টাকা ডুপ্লিকেট প্রিন্ট ছিল। এবং সেখানে সেটা আমাদের অর্থনীতিতে ভীষণভাবে আঘাত করেছে। শিওর, আপনি তখনকার দিনের পত্রিকাগুলো দেখেন, বোম্বের মধ্যে ভারতই কত কোটি কোটি টাকা ধরেছে। তারপরে যেভাবে স্মাগলিং অ্যান্ড বর্ডার খোলা ছিল সেইভাবে কারেন্সি কিভাবে হতো। সুতরাং অর্থনীতির উপর একটা বিরাট প্রেশার আসছে, যার জন্য তখন সেই কারেন্সিকে আবার বদলানো হয়, অন্য জায়গায় প্রিন্ট করে। তারপরে আপনার যেভাবে 25 ইয়ার্স ট্রিটি করা হয়েছে, সেইখানে কিছু কিছু পয়েন্ট আছে যেখানে কিছু কিছু বৈদেশিক রিলেশন ওসব ব্যাপারে ওদের সাথে পরামর্শ করে, রেগুলার পরামর্শ করা এবং পরামর্শ করেই সিদ্ধান্ত নেওয়া, সেটা একটা স্বাধীন দেশ হিসাবে সেটা উচিত হয় না। আর তারপরে আসছে আপনার এমনকি স্বাধীনতা যুদ্ধের সময় বিদেশি সরকার যেসব জিনিসপত্র দিয়েছিল, বিশেষ করে ট্রাকস অ্যান্ড বাসেস, যেগুলো যানবাহনের জন্য, ওগুলো ভারত একটাও দেয়নি বাংলাদেশকে। তো বিভিন্ন দিক দিয়ে দেখলে আপনার সবসময় দেখা যায় যে ওরা বাংলাদেশ যদি সত্যিকারভাবে ইন্ডিপেন্ডেন্ট হয়ে অর্থনৈতিকভাবে তারা নিজের পায়ে দাঁড়িয়ে যায়, সেটা ওরা চায়নি। কেন চায়নি বলে মনে হয়? ভারত এত বড় একটা দেশ, বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র, আমাদের তিন দিক থেকেই তারা এমনভাবে আছে যে বাংলাদেশ কোনো কারণে কি তাদের জন্য কখনো থ্রেট ছিল না? বাংলাদেশ কোনো কারণে কোনোদিন থ্রেট ছিল না এবং কোনোদিন থ্রেট হবে না। তারা মনে হয় সেটা না চাওয়ার একটা মাত্রই কারণ হতে পারে যে বাংলাদেশ একটা ছোট দেশ, তার এমন কোনো রিসোর্সেস নাই যে খুব তাড়াতাড়ি ধনী হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে। সুতরাং একটা গরিব দেশ হিসেবে, একটা ছোট দেশ হিসেবে ভারতের ভিতরে থেকেই, সেটা আপনি টোটাল বেঙ্গল হিসেবে যদি একটা স্টেট দেখেন, তাহলে বাংলাদেশ তো এটা ভারতের ভিতরেই একটা অংশ, এক কোণা। তো সেখানে থেকে যদি আমরা আমাদের নিজের পায়ে দাঁড়িয়ে নিজের অর্থনীতিকে আমরা ঠিক করতে পারি এবং স্বাধীন হিসেবে থাকতে পারি, এবং তাহলে সেটা হয়তো ওরা মনে করে যে এটা একটা মোটিভেটিং ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে যেতে পারে, যে তাইলে হয়তো আদার ইন্ডিয়ান স্টেট যেখানে গন্ডগোল চলছে, তাদের সেই ক্যাপাবিলিটি এবং মেন্টাল আরো স্ট্রং হবে যে বাংলাদেশ স্বাধীনভাবে দাঁড়িয়ে থেকে উন্নতি করতে পারলে আমরাও পারবো, সুতরাং আমরাও স্বাধীন হব। এছাড়া আমি তাদের আর কোনো ভয় দেখছি না। আমাদের মুক্তিযুদ্ধের পরে দেশ স্বাধীন হবার পরে যারা স্বাধীনতা বিরোধী ছিলেন তাদেরকে ক্ষমা করে দেয়া, বা যারা যুদ্ধাপরাধী ছিলেন তাদের বিষয়ে সরকারের যে সিদ্ধান্ত, এবং আজকেও বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে কথা হচ্ছে, আপনি কিভাবে দেখেন এই ঘটনাগুলোকে? দেখেন, একটা দেশে এত লোক, কেউ সিদ্ধান্তে ভুল করতে পারে, কেউ ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে অন্যায় কাজ করতে পারে। এখন তার জন্য এখানে যেটা যুদ্ধ অপরাধী বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এটা হলো রাজনৈতিকভাবে,
এখন ব্যক্তিগতভাবে মানুষের জীবনে ভুল ত্রুটি অন্যায় করে থাকে, রাজনৈতিকভাবে মানুষ ভুল ত্রুটি অন্যায় করে থাকে, এবং সবসময়ই সম্ভব হলে সেটা ক্ষমার চোখে দেওয়াটাই ভালো। বঙ্গবন্ধু সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছিলেন, আপনি দ্যাট ওয়াজ এ রাইট ডিসিশন। এখন একবার যাকে ক্ষমা করে দেওয়া হয়, আর সেই প্রসঙ্গ টেনে এনে কাউকে ক্ষতি করার চেষ্টা, এই কথা তো বলা হচ্ছে যে যারা যুদ্ধাপরাধ করেছেন তাদের ক্ষমা করা হয়নি, বিশেষ করে ধর্ষণ, লুটতরাজ, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড এগুলোর সঙ্গে যারা যুক্ত ছিলেন। এবং উদাহরণ হিসেবে এখন বলা হচ্ছে যে পৃথিবীতে এমনকি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সঙ্গে যারা ওয়ার ক্রিমিনালস তাদেরও বিচার হচ্ছে এখন। সো দ্যাট আমরা কেন করব না? দেখেন, সেটা তখন করা উচিত ছিল। শেখ মুজিবুর রহমান যখন তাদেরকে মাফ করে দিয়েছেন, ঠিক তখন সেটা করা উচিত ছিল, উনি করেননি। উনি যখন করেন নাই, উনি যখন মনের কাছ থেকে অতটুকু লেভেল পর্যন্ত মাফ করে দিয়েছেন, তারপরে সেই প্রসঙ্গকে এখন টেনে এনে একটা ইস্যু তৈরি করা, কথা বলার জন্য, কাউকে ছোট করার জন্য, এটা দিয়ে কেউ নিজে বড় হবে না। আর এই ইস্যুটা বাংলাদেশের জনগণের সামনে এখন তাদের ক্ষতি ছাড়া লাভবান হওয়ার কিছুই নাই। আমাদের রাজনীতিবিদরা সবসময় বাংলাদেশের জনগণের জন্য কাজ করে নাই, ছোটখাটো ইস্যু নিয়েই ওনারা নিজেদেরকে ব্যস্ত রাখেন। সুতরাং এগুলি বাদ দিয়ে একটা নেশনকে গড়ে তুলতে এটা আমাদের এখন একটা ইউনিটির প্রয়োজন। আর সেই ইউনিটিটাকে আমরা নিজেরাই ধ্বংস করি এইসব ধরনের ইস্যু বের করে। মুক্তিযুদ্ধটাকে আপনি কিভাবে দেখেছেন আর কি, যুদ্ধে যোগদানের আগে বা সেই সময়টাতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ নিয়ে আপনার ভাবনাটা কি ছিল? সেই ব্যাপারে আমার অনেক চিন্তাই আমি করেছি। মুক্তিযুদ্ধে যখন জয়েন করব, তার আগে অনেক সাধারণভাবে অনেক চিন্তা এসেছে যে এটা প্রথমে মুক্তিযোদ্ধা হওয়া উচিত কিনা, বাংলাদেশ স্বাধীন হওয়া উচিত কিনা। 71 সালে আপনার র্যাঙ্ক কি ছিল তখন? আপনি মানে 71 সালে ক্যাপ্টেন ছিলেন? জি। ফারুক রহমানও ক্যাপ্টেন ছিলেন? জি জি জি। তো সেখানে আমাদের যে, আমি বলবো, আমার যে চিন্তাটা ছিল, খুবই সাধারণভাবে বলতে গেলে হয় যে স্বাধীনতা সংগ্রাম হওয়ার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল, এবং স্বাধীনতা সংগ্রাম বিশেষ করে যখন একবার শুরু হয়ে যায়, তখন সেইটাকে কোনো অবস্থাতেই ফেল করতে দেওয়া উচিত নয়। যত কষ্টই হোক, যত সময়ই লাগুক, বাংলাদেশের প্রত্যেকটা জনগণের একটা দায়িত্ব হয়ে দাঁড়ায় যে সেটাকে শেষ পর্যন্ত নিয়ে গিয়ে এটার সাকসেস দেখা এবং বাংলাদেশের স্বাধীনতা করা। সেটা প্রত্যেকটা বাঙালি যারা বাংলাদেশকে পছন্দ করে তাদের একই চিন্তাধারা হওয়া উচিত, এবং আমি বিশ্বাস করি সবাই এই চিন্তাধারা ছিল বলেই আমরা সেখানে স্বাধীনতাতে বিজয় লাভ করতে পেরেছি। এবং সেই জন্যই সবসময় সুযোগ খুঁজেছি যে কোন সময় সুযোগ হবে, এবং সেই সুযোগ পাওয়া মাত্রই সেখানে আপনার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি। আপনার কাছে কি মনে হয় যে যুদ্ধটা কি অনিবার্য ছিল মনে হয়, নাকি বা মনে হয় যে দেশটিকে কোনোভাবে টিকিয়ে রাখা যেত, কিংবা কোনো বিশেষ ঘটনাবলী যুদ্ধকে ত্বরান্বিত করেছে, হয়তো এটা আরো পরে হতো বা যুদ্ধটা দীর্ঘায়িত হতো? এইসব বিষয় নিয়ে আপনার ভাবনাগুলো কি, বিভিন্ন সময় কি ভেবেছেন আপনি? না, পরিস্থিতি যেভাবে দাঁড়িয়েছিল তখন, সেখানে আর কোনো উপায় ছিল না, যুদ্ধের কোনো বিকল্প ছিল না। এটা একটা রাজনৈতিক স্ট্রাগলের মধ্য দিয়ে এমন একটা
ফাইনাল পর্যায়ে গিয়েছে যে সেখানে যখন ইলেকশনে মেজরিটি পেয়ে আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান সেটা মেজরিটি পেয়েছেন, তারপরে এবং সেইটা এমন একটা মুভমেন্ট ছিল যেখানে বাংলাদেশের সমস্ত জনগণ অংশগ্রহণ করেছিল। সেটা ছিল যে মেজরিটি পাওয়ার পরে ক্ষমতা না দেওয়া, সেটাকে মনে করা হচ্ছে ইট ইজ আপনার ডেমোক্রেটিক রাইটটাকে ডিনাই করা। এবং ডেমোক্রেটিক রাইটটাকে যদি ডিনাই করা হয়, সুতরাং সেইটাকে প্রতিষ্ঠিত করার জন্য ওইটাই উপযুক্ত সময় ছিল যে যতটুকু পর্যন্ত যাওয়া দরকার ততটুকু যাওয়া উচিত, এবং সেইখানে শেখ মুজিবুর রহমান সেটা গিয়েছেন। এবং 7ই মার্চে যখন শেষবারের মতো কথাবার্তা একটা আন্ডারস্ট্যান্ডিং হয় নাই, তখন 7ই মার্চের বক্তব্য উনিও পরিষ্কারভাবেই বলেছেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবং ওই মিটিংয়ে আমি নিজেও ছিলাম, রেসকোর্সের মিটিংয়ে, যদিও আমি সরকারি দায়িত্বে ছিলাম, তবে আমি সেখানে ছিলাম। তো সেইখানেও জনগণের যে আকাঙ্ক্ষা এবং তাদের যে ইন্সপিরেশন, তাদের যে ফিলিং, সেটাতে মনে হচ্ছিল যে বাংলাদেশের জনগণও তার জন্য প্রস্তুত। তো তখন কিছুদিন 71-এর কিছুদিন আগে পর্যন্ত আমার ঢাকাতেই বাংলাদেশেই পোস্টিং ছিল, ইস্ট পাকিস্তানে পোস্টিং ছিল বলবো। সেখানে আমি ইপিআর এ কাজ করেছি প্রায় 6 মাস। এবং 7ই মার্চের মিটিংয়ের পরে আমাকে 24 আওয়ার্সের মধ্যে পাকিস্তানে এসে আমার পুরনো ইউনিট 2 ফিল্ড রেজিমেন্টে জয়েন করতে বলা। তো তার জন্য আমাকে চলে আসতে হয়েছে 7ই মার্চের পরেই। এবং আমি তখনই আমি বুঝতে পেরেছি, যেহেতু ইপিআর এ বর্ডার এরিয়াতে আমি 6 মাস কাজ করেছি বিভিন্ন ঘটনাবলিতে, সেটা আমি বুঝতে পেরেছি যে এটা বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের দিকে যাচ্ছে। এবং তখন আমি এটাও বুঝতে পারি যে ইনশাল্লাহ বাংলাদেশ এবার স্বাধীন হবেই। সেনাবাহিনীর ভেতরে আপনার অফিসাররা এসব বিষয় নিয়ে কথাবার্তা বলতেন ওই সময়টাতে? হ্যাঁ, আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা হতোই। এরকম কি কারোর মধ্যে কখনো মনে হয়েছে কিনা যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে একটা কনফেডারেশন হতে পারে, হলে হয়তো দেশটা তখনকার মতো একসঙ্গে থাকতে পারে? এরকম কখনো মনে হয়েছে আপনাদের বাঙালি অফিসারদের মধ্যে কোনো আলোচনায়, বা কখনো রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এগুলো নিয়ে কথাবার্তা হয়েছে কিনা আপনাদের কখনো? না, রাজনৈতিক বৃন্দ নয়, কিন্তু আর্মি অফিসারদের ভিতরে নিজেদের মধ্যে যখন আলাপ আলোচনা হয়, তখন প্রথম বেশিরভাগ লোকের ধারণা ছিল যে এইভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং করে ফেললে সেটা খারাপ হবে না, সেটা ভালোই হবে। এবং অনেকে আশাবাদীও ছিল যে সেটা শেষ পর্যন্ত এভাবে যাবে, কিন্তু সেটা হয় নাই। কারণ তখন পাকিস্তানের সরকার যারা ক্ষমতায় ছিল, তো তারাই সেটাকে কার্যকরী করার পদক্ষেপ নেওয়া উচিত ছিল। যদি ওরা সবসময় বলতো ওরা চেষ্টা করছে, কিন্তু সেই চেষ্টার মধ্য দিয়ে যদি যে মেজরিটি পেয়েছে তাকে যদি ক্ষমতাই না দেওয়া হয়, তাহলে সেইখানে অন্য কোনো আন্ডারস্ট্যান্ডিং তো সম্ভব হওয়ার কথা না। আপনার কাছে কি মনে হয় সেরকম কিছু হলে কি ভালো হতো? সেরকম যদি কিছু হতো তাহলে খারাপ হতো না। আফটার অল আমরা দুভাগে, ইস্ট পাকিস্তান এন্ড ওয়েস্ট পাকিস্তান, এটা মুসলমান দেশ, এবং মুসলমানদের মধ্যে একটা ভালো সহযোগিতা রাখা, এবং কনফেডারেশন স্টেট হলে বাংলাদেশ এটা ডাইরেক্ট স্বাধীন না হলেও ইনডাইরেক্ট স্বাধীনতার মতোই। সুতরাং সেই স্বায়ত্তশাসন, তো সেইখানে এটা এমন খারাপ কিছু হওয়ার ছিল না। কিন্তু যুদ্ধটা অনিবার্য ছিল এবং শেষ পর্যন্ত মনে হচ্ছে স্বাধীনতাটা অনিবার্য।
হ্যাঁ, সেটা যখন হয় নাই, তখন যুদ্ধে যখন একবার চলেই যাওয়া হয়েছে, তখন স্বাধীনতাই অনিবার্য। যুদ্ধে যাওয়ার পরে আর সেখানে তার কোনো বিকল্প নাই। এবং যুদ্ধটা আপনি মনে করেন যে পাকিস্তানি যুদ্ধ করতে বাধ্য করেছে? এটি একটি 25 বছরের রাজনৈতিক সংগ্রাম। কেউ কেউ যেমন বলবার চেষ্টা করেন যে 1971 সালের 25শে মার্চ থেকে 17ই এপ্রিল পর্যন্ত, মুজিবনগর সরকার গঠিত হওয়ার আগ পর্যন্ত এটি একটি সামরিক যুদ্ধ ছিল। যেমন কর্নেল ওলি তার পিএইচডি থিসিসে যেমনটা বলছেন যে এখানে রাজনৈতিক নেতৃত্বের কোনো ভূমিকা ছিল না, সামরিক নেতৃত্বের অধীনে যুদ্ধ হয়েছে। তো এই যে সামরিক বাহিনীতে যারা আপনারা ছিলেন, আপনি তো পরে যোগ দিয়েছেন, বা এই সময়টাতে যারা যোগ দিলেন, তারা কি আগের থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিলেন এবং যুদ্ধে অংশ নিলেন? না, সেটা যারা বলেছে এই ভূমিকাটা, এই যে রাজনৈতিক নেতৃত্বের এই সময়টাতে ভূমিকা, বা সামরিক বাহিনীর থেকে যারা গিয়ে সরাসরি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, তাদের রোলটাকে আপনি কিভাবে দেখেন? যারা এইভাবে কথা বলবে, এটা তাদের, আমি বলবো এটা সেলফ অ্যাডভার্টাইজমেন্ট করা, এবং তার মধ্যে কোনোদিন যত লজিক নিয়ে আপনি আলাপ করবেন, এটার মধ্যে কোনো সত্যতা থাকতে পারে না। আর্মি যদি ইন এ নর্মাল সার্ভিস কোড, সামরিক বাহিনী যদি মনে করে যে তারা যুদ্ধ করবে, হ্যাঁ, দেশকে স্বাধীন করবে, সেইখানে এটা রিভোল্ট হয়, স্বাধীনতা যুদ্ধ হয় না। সেটা ডিফেকশন হয়, সেটা স্বাধীনতা যুদ্ধ হয় না। স্বাধীনতা বাহিনীর ভেতরে বিদ্রোহ, হ্যাঁ, সামরিক বাহিনীর ভিতরে সেটা একটা বিদ্রোহ, একটা। এবং সামরিক বাহিনী চলে গিয়ে ওরা যদি, ওলি যদি বলতে চায় যে সামরিক বাহিনী করেছে বাংলাদেশের জনগণের, তাতে কোনো অংশ নেই, রাজনৈতিক নেতৃত্বের কোনো, তারপরে রাজনৈতিক নেতৃত্বের কোনো ভূমিকা ছিল না, সেটাই ভুল ধারণা। বাংলাদেশের স্বাধীনতার প্রয়োজনীয়তা কখন আসলো? প্রয়োজনীয়তাই তখন আসলো যখন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা সংখ্যাগরিষ্ঠ হয়েছে, এবং সংখ্যাগরিষ্ঠ পাওয়ার পরে তাদের ক্ষমতা যাওয়ার অধিকার আছে, সেইখানে এইটা একটা রাইটস, ইট ইজ দিস ডেমোক্রেটিক রাইটস। যে ইলেকশন হবে, যে জিতবে ইলেকশনে, সে ক্ষমতায় যাবে, এবং সেই যে ডেমোক্রেটিক রাইটস, সেইটা দেওয়া হয় নাই বলে ক্রমাগতভাবে দেশ স্বাধীনতা যুদ্ধের দিকে এগিয়ে গেছে। এবং সেইখানে যারা অনেকেই এখন, এবং আমার বিশ্বাস যে জেনারেল জিয়া হয়তো এই কথা বলেনি, কিন্তু অনেকে এখন জেনারেল জিয়াকে একটা সমপর্যায়ে নিয়ে আসার যে চেষ্টা, বঙ্গবন্ধু মুজিবের সমপর্যায়ে নিয়ে আসবে, হ্যাঁ, চেষ্টা, সেই চেষ্টাটা সত্যিকার ভাবে এটা কোনো অবস্থায় কোনো লিগ্যাল ভ্যালিডিটি নাই। যদি অনেকে বলতে চায় যে উনি স্বাধীনতা সংগ্রামের রেডিওতে, চিটাগাং রেডিওতে প্রথম ভাষণ দিয়েছেন, কিন্তু সেটা যদি হয়, তাহলে তার আগে যেসব ঘটনাগুলো, তার আগে লিবারেশন শুরু হওয়ার আগে যদি আপনি ধরেন, বা 7ই মার্চের পরে পাকিস্তান আর্মির ক্র্যাকডাউন, মুজিবকে অ্যারেস্ট করা পর্যন্ত, এই যে কয়েকদিনের ঘটনা দেখেন, কি হয়েছে? পাকিস্তান আর্মির সাথে বাংলাদেশ আর্মির সাথে ফাইট করেছিল না, তারা আওয়ামী লীগের ওয়ার্কারদের সাথে, জনগণের সাথে ফাইট করেছে। যেভাবে যেখানে রোড ব্লক দিয়েছে, সেই রোড ব্লকগুলো কি আর্মি দিয়েছিল? আর্মি তো দেয় নাই, একটা রাজনৈতিক সংগ্রামে দিয়েছে, তাই না? রাজনৈতিক ব্যক্তিরা দিয়েছে। এবং 7ই মার্চে যে বক্তৃতা দেওয়া হয়, সেটা কে দিয়েছে? জেনারেল জিয়া দিয়েছে না শেখ মুজিবুর রহমান দিয়েছেন? তারপরে এগুলো বিবেচনা করলে এটা বড়, আমি বলবো যারা ওইভাবে জিয়াকে নিয়ে আসতে চায়, সেটা তার অনেক ছোট মন মানসিকতা। যে যতটুকু প্রাপ্ত, আমার কথা হলো না, জিয়ারও কন্ট্রিবিউশন আছে, সেটা আমি অস্বীকার করছি না। শেখ মুজিবের একটা কন্ট্রিবিউশন আছে, জেনারেল জিয়ার একটা কন্ট্রিবিউশন আছে, ঠিক আছে? সুতরাং শেখ মুজিব যেটা
প্রাপ্ত সেটা তাকে দেওয়া উচিত, জেনারেল জিয়া যার প্রাপ্ত তাকে সেটা দেওয়া উচিত। কার কি প্রাপ্য বা কাকে কোন জায়গায় আপনি রাখতে চান, কিভাবে দেখতে চান? মানে অনেকগুলো কথা এখানে আছে, আমি যদি বলি, যেমন কেউ জিয়াকে স্বাধীনতার ঘোষক বলছেন, অনেকে বলছেন না বঙ্গবন্ধু আসলে ঘোষণাটা দিয়েছেন, আদৌ ঘোষণার প্রয়োজনীয়তা আছে কিনা এরকম প্রশ্ন আছে, প্রয়োজন ছিল কিনা। কেউ কেউ যেমন বলবার চেষ্টা করেন যে সামরিক বাহিনীর একজন সদস্য হয়ে জিয়ার ঘোষণাটি অনেক সাহস শক্তি জুগিয়েছে, যে সামরিক বাহিনী যুদ্ধে থাকলে একটা সাহস সাধারণ মানুষে পেয়েছে। আবার কেউ কেউ তো বলছেন যে না, উনি ঘোষণা দেননি, এর আগেই ঘোষণা দেওয়া হয়েছে, এবং বঙ্গবন্ধু মুজিবকে স্বাধীনতার স্থপতি প্রধান নেতা, তার নামেই যুদ্ধ হয়েছে, কেউ কেউ তাকে জাতির জনক বলছেন। এই সব মিলিয়ে কাকে, এই দুজনের মধ্যে কাকে কোথায় রাখতে চান, কাকে আপনি কিভাবে বিশেষায়িত করতে চান? সেখানে আপাতত যেটা দুটা পলিটিক্যাল পার্টির মধ্যে একটা বিশেষ আলোচিত, সেটা যেটা বিশেষ আলোচিত, যে আওয়ামী লীগ মনে করে শেখ মুজিবুর রহমান জাতির পিতা, যেহেতু উনি স্বাধীনতার জন্য স্বাধীনতা সংগ্রামে উনি জয়ী হয়েছেন, এবং আমি বিশ্বাস করি শেখ মুজিবুর রহমান জাতির পিতাই। মানে আপনি মনে করেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা? জাতির পিতা, সেইখানে কোনো সন্দেহ নাই। আপনার কোনো আপত্তি নেই? অনেকে বলেন যে জাতির পিতা কেন, ফাউন্ডার ফাদার আমরা বলতে পারি অন্যান্য দেশের। এখন যাই বলুক, সেটা আওয়ামী লীগ এবং জনগণ ডিসাইড করবে সেটার জন্য, কিন্তু স্বাধীনতা যুদ্ধ হওয়ার জন্য এবং স্বাধীনতা সংগ্রামে বিজয় করার জন্য বাংলাদেশ যে আজকে স্বাধীন, সেই দিনটি পর্যন্ত যেটুকু কন্ট্রিবিউশন ওনার আছে, এবং সেই দিনটির জন্য ওনাকে সম্মানিত করা উচিত। ব্যক্তিগতভাবে আপনার ওনাকে জাতির পিতা বলতে কোনো আপত্তি নেই? না, আমার কোনো আপত্তি নেই। ওকে, দেন জিয়াউর রহমান। আর জিয়াউর রহমান যেটা বলেছেন, সেটাতে মুক্তিযুদ্ধের একটা সহযোগী শক্তি হিসাবে এটাকে আরো স্ট্রং করার জন্য সেটা কাজ করেছে। যেমন প্রথমে যারা ডিফেক্ট করে ভারতে চলে গেছে, তারা বেশিরভাগই স্টুডেন্ট, অথবা বলতে পারেন আওয়ামী লীগ ওয়ার্কার, অথবা আওয়ামী লীগের এমপি যারা জয়লাভ করেছিল, তারাই বেশিরভাগ পাকিস্তান আর্মির ভয়ে সেখানে চলে গেছে। এবং ওদের দ্বারা একটা মুক্তিযুদ্ধ সংগঠন করা, সেখানে অবশ্যই সম্ভব হতো, কিন্তু হয়তো সেটা অনেক সময়ের প্রয়োজন হতো। ঠিক সেই মুহূর্তে যখন মেজর জিয়া তার ভাষণে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার আশা পোষণ করেছেন, সেইখানে বাংলাদেশ আর্মি যত চাকরিরত যত ছিল সেখানে, তাদের মধ্যে একটা ইউনাইটেড ডিফেকশন যে থাকে, এবং বাইরেও যারা স্টুডেন্ট এবং পলিটিক্যাল ফোর্স, যারা পলিটিশিয়ানস, ওরাও যারা চলে গেছেন, ওদের মনেও এটা একটা সাহস জুগিয়েছে যে একটা মুক্তিযুদ্ধে যদি আর্মির লোক সাথে থাকে, তাহলে অবশ্যই সেটা অনেক সহজ হয় এবং অনেক ভালো হয় এবং অনেক ভালোভাবে অর্গানাইজ করা যায়। সুতরাং সেই সহযোগী শক্তি হিসাবে বাঙালি হিসেবে যারা আর্মিতে তখন ছিল বাংলাদেশে, এবং যারা বলতে পারেন সবাই গিয়ে যেভাবে সাহায্য করেছে, সেটার জন্য যেহেতু মেজর জিয়া প্রথমবার টেলিভিশনে সেই কথা বলেছেন, সেই জন্য রেডিওতে বলেছেন, সেই জন্য বাংলাদেশের আর্মিতে মেজর জিয়ার চেয়েও আরো অনেক সিনিয়র লোক ছিলেন। মেজর শফিউল্লাহ কি যুদ্ধ করে নাই? করেছে। আরো দুই একজন ছিল, আমার নাম মনে আসছে না। তারপরে খালেদ মোশাররফ সাহেব যুদ্ধ করেছে, তারপরে জেনারেল উসমানী করেছে, তারা সবাই তো ছিল। কিন্তু যদি তুলনা করা হয়, তার ওই যে রেডিওতে 1 মিনিটের একটা বক্তৃতা, সেটার জন্য তাকে একটা মূল্যায়ন দিতে হয়। সেটা স্বাধীনতা যুদ্ধের একটা সহযোগী শক্তি হিসাবে।
এবং সেইখানে তার জন্য তাকে কি বলা হবে না হবে সেটা জনগণ ডিসাইড করবে, বিএনপি ডিসাইড করবে। আপনার কাছে কি মনে হয় যে সেনাবাহিনীর যারা অফিসার বা জওয়ান ছিলেন, যারা যুদ্ধে অংশ নিলেন বাঙালি, তারা কি স্বতঃপ্রণোদিত হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন, নাকি তাদেরকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়েছে, অথবা সেনাবাহিনীর ভেতরেই যারা বাঙালি ছিলেন তারা আসলে ডিপ্রাইভড ছিলেন? কি মনে হয়? না, সেখানে আমরা ডিপ্রাইভ বলবো না, কিন্তু একটা ভুল পাকিস্তান সরকারের তরফ থেকে হয়েছে এবং সেই জন্য আমি বলবো যে এই ডিফেকশনটা 100% হয়েছে। তা না হলে হয়তো এটা একটা পার্সেন্টেজ হিসাবে যেত, কে কখন ডিফেক্ট করবে, যার যখন ইচ্ছা হবে তখন সে ভেগে যাবে, যে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে, কেউ প্রথমে যাবে, কেউ মাঝখানে যাবে, কেউ শেষ মুহূর্তে যাবে। সুতরাং প্রত্যেকের হিসাব বিবেচনা করে সেখানে যাওয়া না যাওয়ার একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকতো। কিন্তু পাকিস্তান সরকার যখন বাংলাদেশ বাঙালি যারা আর্মিতে আছে এবং যারা ইস্ট পাকিস্তান রাইফেল, পুলিশ, যারা আর্মস নিয়ে আসে, যাদের হাতে আর্মস আছে, যেটা ফোর্স, প্যারামিলিটারি অ্যান্ড মিলিটারি ফোর্স, তাদের সবাইকে সারেন্ডার করার জন্য বলেছেন, যে ডিসব্যান্ড করা হয়েছে এন্ড দে শুড সারেন্ডার। সুতরাং একটা আর্মি ট্রেইন পারসন উইথ আর্মস, they don't surrender to anybody with a radio announcement. It never happened in the history that somebody just announced in the radio that everybody surrender arms. A normal terrorist also doesn't surrender arms with a radio announcement. See? তো সেখানে একটা ডিজার্ম, একটা আর্মি ইউনিটকে কিভাবে করতে হয় সেটার জন্য যথেষ্ট প্রস্তুতির প্রয়োজন হয়। তো পাকিস্তানের তার কোনো প্রস্তুতি ছিল না, তারা শুধু রেডিওতেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে বাংলাদেশি সবাই এখন ডিসব্যান্ড হয়ে গেছে এবং তারা তাদের আর্ম সারেন্ডার করে দিয়ে ফেলুক। সুতরাং সেই হিসেবে কেউ সারেন্ডার করে না, দে হ্যাড টু ডিফেক্ট, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দ্য আর্মি ডিফেকশন অ্যান্ড দ্য ইপিআর ডিফেকশন ওয়াজ 100%। এরকমটি না হলে আপনার কি মনে হয় যে এটা যদি না হতো, ওই অ্যানাউন্সমেন্টটা যদি পাকিস্তান সরকারের তরফে না হতো, সেটা আমি প্রথমেই বললাম যে তখন প্রত্যেকটা মানুষেরই চিন্তা করার সময় আছে যে কোন সময় কোন সুযোগে সে ভেগে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করবে। তখন সেইভাবে দেখবেন যে হয়তো ইনিশিয়ালি 5% লোক ভাগছে, পরবর্তীতে আস্তে আস্তে 20, 30, 40, 50% হতে পারে, হয়তো আর বাকি 50% হয়তো চাকরিতে কন্টিনিউ করছে। সুতরাং সেটার ব্যাপারে একটা সন্দেহের প্রশ্ন থাকে যে কতজন যাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে আর কতজন পাকিস্তান আর্মিতে চাকরিরত অবস্থায় থেকে যাবে। 1975-এর 15ই আগস্টের পরে আপনি টেলিভিশনে মুখোমুখি হয়েছেন কবার? 75-এর পরে টেলিভিশনের মুখোমুখি আর একবার ইলেকশনের সময় CNN এর ইন্টারভিউ ছিল, এটা ছিল 1979 সালে। আর তার আগে আপনার একটা ছোট ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, যেটা টনি মাসকারেনাস করেছিল, সেটার মধ্যে অ্যান্থনি মাসকারেনাস। তো সেখানে ফারুকের ইন্টারভিউই নেওয়া হয়েছিল, ফারুকই যোগাযোগ করেছে এবং ওর সাথে ইন্টারভিউ দিয়েছে। আমাকে বলার পরে আমি যখন প্রথমবার ওর সাথে কথা হয়, আমি ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করিনি, সেই জন্য আমি বেশি কিছু বলা আমি ভালো মনে করিনি এবং সেই জন্য সত্যিকারভাবে বলাই হয়নি, খোলামেলাভাবে কোনো কথাই হয়নি। বিবিসি টেলিভিশনে প্রচার হয়েছে না, ওটা একটা স্পেশাল প্রোগ্রাম ছিল, ওয়ার্ল্ড ইন অ্যাকশন। তো সেখানে হয়তো সেই করেছে এবং সেটা আমি দেখিও নাই। আর তার পরবর্তীতে সে যখন বই লেখে, সেই বই তো আপনি পড়লে দেখবেন আমার লিগ্যাসি অফ ব্লাড, আমার ব্যাপারে এমন কোনো কিছু তার বলার ছিল না, যেহেতু আমি বলি নাই এবং সেই জন্য সে বলেও নাই। মোটামুটি বেশিরভাগ কথাবার্তা তার নিজের
এই কর্নেল ফারুকের কথা আছে, তারপরে নিজের কথা, কোন জিয়ার সময় কথা। সাক্ষাৎকারটা দিয়েছিলেন টেলিভিশনে মাসকারেন হাসানের সঙ্গে? এই সাক্ষাৎকারটা হয়েছে 76 এর মাঝামাঝি, সো 75-76-এর পরে এই প্রথম আপনি টেলিভিশনের পর্দায় প্রথমবার, right? কথা বলছেন, এবং বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলে প্রথম। জি অবশ্যই বাংলাদেশের টেলিভিশনে প্রথম, এবং আমি অত্যন্ত খুশি যে আছে বাংলাদেশে প্রাইভেট টেলিভিশন চ্যানেল আছে।